This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সোজা কথায় এই হলো আদি অকৃত্রিম জনসংযোগের কৌশলটা, যেটা তৃণমূল নেত্রী এতদিন ধরে দেখিয়ে এসছেন। এটাই তার পক্ষে সহজাত। এই জনসংযোগের মাধ্যমে তিনি এইভাবেই মানুষের মধ্যে মিশে যান। প্রথমে যে ছবিগুলো দেখলেন সেগুলো তারই তো প্রমাণ। জনতার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মানেই কিন্তু এটাই, জনতার মধ্যে থেকে প্রচার। এবার দ্বিতীয় ছবিটার কথা ভাবুন। দ্বিতীয় ছবিটা আগামীকাল ব্রিগেডে ওই তৃণমূলের সভায় দেখা যাবে, জনগর্জন সভা। সেখানে মঞ্চে র্যাম্প থাকছে প্রথমবার। ইদানিংকালে কেউ কখনো দেখেননি বাংলায় এরকম র্যাম্প ট্যাম্প আর কি। কিন্তু তাই জন্যই বড় করে প্রশ্ন উঠছে যে এরকম একটা র্যাম্প এটা হঠাৎ কেন থাকলো ব্রিগেডে এরকম? ব্রিগেডে তো নর্মালি আমরা কি দেখে এসেছি, বিশাল ময়দান, তার এক প্রান্তে বিরাট করে একটা মঞ্চ। সেই মঞ্চ থেকে কোথাও ওই বিভিন্ন নেতা নেত্রী তারা বক্তব্যগুলো রাখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সামনে ঠিকঠিকে ভিড়, তারা ফেটে পড়বেন উচ্ছ্বাসে। এটাই তো চেনা ছবি। এবং গোটা ব্রিগেডটার, এই ব্রিগেডের সভা টভাগুলোর মাপকাঠি হচ্ছে যে ব্রিগেড কানায় কানায় ভর্তি হয়ে যাবে। ব্রিগেড ছাড়িয়েও সেই ভিড় কত দূর পর্যন্ত চলে যাবে তার ওপর ব্যাখ্যা করা হবে যে সেই সভা কতটা সফল অথবা নয়। এটাই ব্রিগেডের ইউএসপি, এটাই ব্রিগেডের যাবতীয় মূল্যায়নের মাপকাঠি, এটাই তো সব কিছু। সেখানে হঠাৎ করে এরকম র্যাম্প কেন? প্রায় 350 ফুটের র্যাম্প, যেটা ওই মঞ্চর থেকে সোজা জনতার মধ্যে চলে যাচ্ছে। এই র্যাম্পেই হাঁটতে হাঁটতে জনতার কাছে চলে যাবেন বক্তারা, সরাসরি মানুষের মধ্যে। এই জন্যই এই র্যাম্পটা তৈরি করা হয়েছে। আর এখানেই প্রশ্নটা মনের মধ্যে খচখচ করছে, জানেন তো। দেখুন, যে দলের নেতারা এরকমভাবে পথে ঘাটে কর্মসূচি পালন করাটাকেই নিজেদের স্বভাবজাত বলে মনে করেন, যে দলের নেতারা তাদের নেত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত, এবং যে নেত্রী এভাবেই মানুষের ফাঁকে মানুষের মধ্যে মিশে যেতে পছন্দ করেন, কখনো কারুর দাওয়ায় বসে ওই কলাইয়ের থালায় ভাত খাচ্ছেন, কখনো কারুর চায়ের দোকানে ঢুকে পড়ে তাদের সাথে চা বানাচ্ছেন, এটাই তো তার স্টাইল। তার সঙ্গে মানুষের কোনো ব্যবধান থাকবে না, তিনি তাদেরই একজন। সেইখানে সেই দলের এত বড় একটা জনসভা, সেখানে আলাদা করে র্যাম্পের ব্যবস্থা করতে হচ্ছে মানুষের মধ্যে মিশে যাওয়ার জন্য। ভিড় করে তার মধ্যে নেতাদের নিয়ে যেতে হচ্ছে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোথাও গিয়ে সবার কাছেই একটা মনের মধ্যে প্রশ্ন তোলার মতো বিষয়। কারণ যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের তো জনতার সঙ্গে মিশে যাওয়াটা স্বাভাবিক একটা ক্ষমতা থাকা উচিত। তাহলে কি জনতার সঙ্গে যোগাযোগের অভ্যেসে ইদানিং নেতা নেত্রীদের কিঞ্চিত ভাঁটাঠাটা পড়েছে নাকি? ভিড়ে মিশে যাওয়ার অভ্যেসে ছেদ পড়েছে? ভিড় দূরে সরে গেছে, নাকি নেতারা ওই ভিড়ের সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলেছেন? কোথাও একটা গ্যাপ কি তৈরি হয়ে গেছে? এই প্রশ্নটাই তো সব থেকে বেশি করে মনে হচ্ছে। আগামীকাল ব্রিগেডে কারা আসবেন তো দলের কর্মীরা। তাদের মধ্যে মিশে যাওয়া, দলের কর্মীদের সঙ্গেও কি নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হচ্ছে, যার জন্য এই লোকসভা ভোটের আগে র্যাম্পে হেঁটে ভিড়ের কাছে যেতে হবে না, কর্মীদের কাছে যেতে হবে। আরেকটা কথা, এই র্যাম্প দেখে মুম্বাইয়ের ওই সি লিঙ্কের কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো। ওখানে সাগরের মধ্যে দিয়ে সেই সেতু চলে গেছে, সেতু বন্ধ। এখানেও তো জনসমুদ্র হওয়ার আশা করেন তৃণমূল নেতারা ব্রিগেডে।
এই র্যাম্পটা কি তৃণমূলের নবীন আর প্রবীণ গোষ্ঠীর মধ্যে যোগসূত্র স্থাপনের প্রতীক, নাকি দুই গোষ্ঠীকে দুদিকে আলাদা করে রাখার চেষ্টা? ব্রিগেডের সবার মঞ্চে কোনো র্যাম্প তৈরি করা হচ্ছে, ফ্যাশন শো করা, এগুলো আসলে খুব চিপ, রাজনীতিতে খুব চিপ। আমরা ব্যক্তি আক্রমণ, এটা রাজনীতির স্তরটাকে অনেক নামিয়ে দেয়। ব্রিগেডের র্যাম্প এ তো অদ্ভুত, এ তো ফিল্ম আর্টিস্টরা এরকম করেন, মানে জনগণের কাছ থেকে বোধহয় মাননীয়া বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই ওই র্যাম্পের মধ্যে দিয়ে চলে বারবার জনতার কাছে যাওয়ার প্রচেষ্টা এটা করবেন। দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে, সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে। যেটা জনসমাবেশ নয়, এটা যারা গর্জন করতে পারেন তাদের সমাবেশ। কারা গর্জন করেন? যারা গুন্ডামি করতে পারেন। দেশকে বাঁচানোর ব্রিগেড, দেশের মানুষকে সঠিক পথ দেখানোর ব্রিগেড। দেখুন, বিরোধীরাই যখন এই সমস্ত প্রশ্ন করছেন তখন আমাদের মনে একটু কৌতূহল জায়গাটা অস্বাভাবিক। দেখুন, এটাও তো মনে হচ্ছে যে এই যে কথাগুলো বলার সুযোগটা সবাই পেলেন, বিরোধীরা যে এই সমস্ত প্রশ্নগুলো তুলতে পারলেন বা কটাক্ষ করতে পারলেন, এটাই কি তারা চাইছিলেন? নাকি এগুলোতে যে যা খুশি বলুক, আসলে লোকজন ওই একটা সময় বিজ্ঞাপন ছিল না, নেইবার্স এনভে ওনার্স প্রাইড, এমন একটা কিছু তারা করে ফেলেছেন যাতে পড়শিদের, মানে এক্ষেত্রে প্রতিবেশী রাজনৈতিক দলগুলোর আর কি, তাদের ঈর্ষা হচ্ছে। এগুলো গোটা ব্যাপারটাই যার যার বিশ্বাস তার কাছে তার মতো করে তারা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আমাদের জাস্ট জানতে ইচ্ছে করছে যে সত্যিই কি নবজোয়ার থেকে জনগর্জনে পৌঁছানোর ফাঁকে তৃণমূল আর জনতার মধ্যে একটা দূরত্ব সত্যিই তৈরি হয়ে গেল? শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে ফিরহাদ হাকিমও কিন্তু স্বীকার করলেন যে ভিড়ের মাঝে গিয়ে তারা দাঁড়াবেন বলেই ওই জনগর্জন সভায় র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। একটা কথা এই প্রসঙ্গে তাই না বললেই নয়, জানেন তো, সেটা হলো রাজনৈতিক সমাবেশে এই র্যাম্পের ব্যবস্থাটা নিঃসন্দেহে এটা কিন্তু একটা আধুনিক চিন্তাভাবনা, কেউ এর আগে করেননি এখানে। তবে তৃণমূল নেত্রী বা তৃণমূল নেতা তাদের মাথার থেকে যে প্রথম বেরোলো ব্যাপারটা সেরকম না। রাজনৈতিক র্যাম্পে ইতিমধ্যেই কিন্তু হেঁটে ফেলেছেন রাহুল গান্ধী। 2019-এর লোকসভা নির্বাচনের আগে চেন্নাই বিশ্ববিদ্যালয়ে তিনি এই কাণ্ডটা করেছিলেন। জনসংযোগ অনুষ্ঠানে গেছিলেন তিনি, আর সেখানে র্যাম্পে হেঁটে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যটা একদম সুপারহিট হয়ে গেছিল। মানে প্রচারের অভিনবত্ব, তার হাঁটা চলা, বক্তব্য রাখা, ফলে লোকজনের নজর কেড়েছিল। লোকে পাগলের মতো সেই বক্তব্যগুলো দেখেছিলেন ইউটিউবে। কিন্তু আলটিমেটলি লোকসভা নির্বাচনে রাহুলের সেই চৌকিদার চোর স্লোগান সেটা দাগ কাটেনি। তার মানে অবশ্যই এই নয় যে ব্রিগেডের মাঠে তৃণমূলের জনগর্জনও দাগ কাটবে না, কিন্তু একটা মানে ওই দাগ কাটা না কাটা তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। সংশয়টা তো অন্য জায়গায়। সংশয় কি সত্যিই রয়েছে? মানে কোথাও সংশয় আছে বলেই কি র্যাম্পের ব্যবস্থা হচ্ছে? নাকি তাপস রায় যেটা কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছিলেন যে অনেক কথা তারা দল নেত্রীর কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন আর কি তিনি ওই পার্টিতে ছিলেন তখন পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু পৌঁছয় না, তিনিও হয়তো সবসময় পৌঁছতে পারেননি। এবার তাপস রায় না হয় এখন বিজেপিতে রয়েছেন, কিন্তু তিনি একা তো নন। আরও অনেকেই কিন্তু বলছেন তৃণমূল নেতৃত্বের কাছে এখন পৌঁছানো যায় না। তার মানে দলের মধ্যে একটা দূরত্ব যে তৈরি হয়েছে, কর্মী এবং নেতা এরা যে একটা কোথাও গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু ইদানিং অনেকেই বলতে শুরু করেছেন। সম্প্রতি সন্দেশখালী তো মা বোনেদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সভ্য সমাজে শান্তিকামী মানুষদের মধ্যে এ তো শিহরণ জাগানো দিনের পর দিন। এই সমস্ত দুর্বৃত্ত, দস্যু যারা কি না করেছে, তাদের সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে প্রোটেকশন দেওয়া হবে কেন? আপনার শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে কবার সুযোগ পাওয়াই যেত না, যায়নি। দু একবার যে বলিনি তা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 2-3 বার বলেছি,
কিন্তু বলাই সার। আমাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলো, সেই নেত্রী কোনো পদক্ষেপ দেন না, আমাকে কোনো খোঁজখবর নেন না, আমাকে আমার কোনো জিজ্ঞাসা করে না করিমদা কেমন আছেন, কোনোদিন কোনো খবরই না। 4-5 বছর ধরে ওনার থেকে আমার কোনো সম্পর্ক নেই। তবে এই রাজনৈতিক কচকচি বা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে গোটা বিষয়টাকে দেখার বাইরেও একটা ঘটনা কিন্তু মেনে নিতেই হবে। এই র্যাম্প ট্যাম্প যে সমস্ত বিষয়গুলো বা যেখানে সচরাচর দেখা টাকা যায়, সেই সব বিষয়গুলো বা সেই সব জায়গাগুলো নর্মালি আপনার আমার মতো আম জনতার ওই দৈনন্দিন জীবনের থেকে একটু আলাদা, তা একটা দূরত্ব রয়েছে। সেদিক থেকে দেখলে কিন্তু অভিনবত্ব রয়েছে। একটা যে জিনিসটা চট করে আমরা দেখি না, সেটাকে যদি কেউ নিয়ে আসে তাহলে বোঝা যায় যে গোটা বিষয়টার মধ্যে কিছু না কিছু আলাদা করে চিন্তাভাবনা তো রয়েছে, এবং সেটার মধ্যে তাহলে যেটা আমরা সচরাচর দেখি না সেটাই যখন দেখতে পাই তখন মানতে তো বাধ্য হই যে গোটা বিষয়টায় একটা অভিনবত্ব রয়েছে। আর সেদিক থেকে দেখলে ওই 2019-এর রাহুল গান্ধীর হাঁটার ছবিকে মনে রেখেও বলতে হচ্ছে যে এই যে ব্রিগেডে জনতার মধ্যে যাওয়ার জন্য যে র্যাম্পের ব্যবস্থাটা, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা অন্য ধরনের চিন্তাভাবনা, নতুন ভাবনা। আর এই নতুন ভাবনা চিন্তা আনার কাণ্ডারি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর 100 দিনের টাকা আদায়ে আন্দোলন শুরু করেছিলেন। এবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে ধর্ণা দিতে গেছিলেন, সেখানে রীতিমতো সাড়া পড়েছিল তার সেই ধর্ণা নিয়ে, কিন্তু কাজ হয়নি। তাই জন্য কলকাতায় ফিরে ওই রাজভবনের পাঁচিল ঘেঁষে ধর্ণায় বসে পড়েছিলেন, এবং দীর্ঘদিন চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু অভিষেক পরে নিজেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলে তিনি আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। সেই অভিষেকই কাল ব্রিগেড সভার মূল আহ্বায়ক। তাই জন্যই কি তিনি এই যে কামব্যাকটা, মানে ফিরে আসা, মাঝখানে একটা জায়গার থেকে শুরু করে মাঝখানে একটা ছেদ পড়েছিল, আবার সেই জায়গাটাকে নতুন করে শুরু করার মুহূর্তটা, এটা স্মরণীয় করে রাখতেই কি এই র্যাম্প ট্যাম্পের মতো অভিনব চিন্তাভাবনাগুলোকে আমদানি করেছেন? এটাকে কি গালা ক্যামব্যাক বলা যেতে পারে? আমি যদিও আরও 24 ঘন্টা এই ধর্নায় বসতে চেয়েছিলাম, যেহেতু উনি 24 ঘন্টা সময় চেয়েছেন, কিন্তু দলনেত্রী বলেছেন এবং দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা আমাকে অনুরোধ করেছে যে যেহেতু রাজ্যপাল এই সৌজন্যতাটা দেখিয়েছে, বাংলার উচিত পাল্টা সৌজন্যতা দেখানোর। আজকে কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। ব্যাক উইথ এ ব্যাং, এরকমই একটা মানে হইচই ফেলে দেওয়া কামব্যাকের জন্যই সম্ভবত অভিষেক তৈরি হচ্ছে। এবং এই কামব্যাকের প্রসঙ্গটা আসছে এই জন্য যে ওই যে বক্তব্যগুলো শুনলেন, ওই আন্দোলন প্রত্যাহারের পর থেকেই কিন্তু বেশ কিছুদিন মোটামুটি অন্তরালে চলে গেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক, মেঘনাদের মতো আর কি, মেঘের আড়ালে ছিলেন কিন্তু অনেক কিছুই হয়তো আড়ালে থেকে শুধু অবজার্ভ করছিলেন, দেখছিলেন। তৃণমূল দলটাকে প্রাথমিকভাবে সামনের থেকে মনে হচ্ছিল যে সুব্রত বক্সির মতো প্রবীণ নেতারা এই ফাঁকে একটু ঠালাচ্ছেন আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন ধর্মতলায়, সেই সময়ও কিন্তু ওই অভিষেককে সেখানে দেখা যায়নি। তিনি এবং সব তৃণমূল সাংসদরা সে সময় অবশ্য দিল্লিতে ছিলেন, কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অন্য সাংসদরা দিল্লি থেকে ফিরে ধর্নায় সামিল হন। অভিষেকের সঙ্গে কিন্তু ধর্নাতলার দূরত্বটা কমেনি। দিল্লি থেকে ফিরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন, সেই বৈঠকে নাকি দলের হাল ধরতে অভিষেককে নির্দেশনা কি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর কি তখনই বোধহয় তারপরই তৃণমূল নেত্রীর নির্দেশে সম্ভবত ওই মেঘের আড়াল থেকে বেরিয়ে আসেন অভিষেকও। পরপর দুটো কর্মসূচি ঘোষণা করেন। প্রথমে জানান যে লোকসভা ভোটের আগে ফের জেলায় জেলায় জনসংযোগ করবেন, যেমনটা করেছিলেন ওই নবজোয়ার যাত্রার সময়। আর দ্বিতীয় কর্মসূচি সেটা এই জনগর্জন সভা, যেটা কালকে দেখা যাবে। এবার খেয়াল করার বিষয় এই দুটো কর্মসূচি কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ডেকেছেন অভিষেক। কাল ব্রিগেডের সভায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তিনি, দলনেত্রী এবং বাকি সব তৃণমূল নেতারা তারা সরব হবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর তার সঙ্গে ওই জেলা সফরে যখন বেরোবেন তখন মানুষের দুয়ারে পৌঁছে এই বঞ্চনার খতিয়ানি পেশ করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক। মানে লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, এইটাকেই ট্রাম্প কার্ড হিসেবে তুলে ধরবে তৃণমূল। আর সেই ট্রাম্প কার্ডটা বাংলার বিভিন্ন কোণে পৌঁছে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার
শুরুটা বা ওই ট্রাম্প কার্ডটা প্রথমবার ফেলা হবে বা এতদিন ধরে যেভাবে চলছিল সেটাকে আরও সশব্দে ফেলা হবে এই ব্রিগেডের সভায়, এটা খুব সহজ এবং স্বাভাবিক বিশ্লেষণ, এর মধ্যে কোনো প্যাচ ঘোচ নেই। কিন্তু মুশকিল হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ তো এত সহজে হয় না, হলে তো কোনো কথাই ছিল না। খেয়াল করে দেখুন, অভিষেক গত বছর যেখানে থামতে বাধ্য হয়েছিলেন এবছর সেখান থেকেই আন্দোলন শুরু করছেন। কিন্তু এর মাঝখানটায় মানে দুটো, এই শেষ এবং শুরু, এই দুটোর মাঝখানে দুটো জিনিস ঘটে গেছে। এক, কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন করেছেন, আর দুই, 100 দিনের প্রকল্প বা আবাস প্রকল্পের টাকাটা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না বলে প্রথমে অভিষেক নিজের এলাকায় অর্থাৎ ডায়মন্ড হারবারে সেখানে দিতে শুরু করে নিজে মেটাচ্ছেন বলে একটা ডায়মন্ড মডেল স্থির করে দিয়েছিলেন। সেই ডায়মন্ড মডেলের রাস্তাতেই কিনা বা সেই তার মানে অনুকরণেই হোক বা তার যে বক্তব্যটা ছিল রাজ্য সরকার দিচ্ছে না তাই এখন দিয়ে দিচ্ছি, সেই চাপেই হোক রাজ্য সরকার কিন্তু নিজেই এই টাকা মেটাতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ওই 1 মার্চ থেকে 100 দিনের বকেয়া দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, রাজ্য দিচ্ছে এই টাকাগুলো। মুশকিল হচ্ছে দিচ্ছে তো বটে, কিন্তু রাজ্যের আর্থিক অনটনও তো রয়েছে, এটা তো বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবং সেই পরিস্থিতি যে বিরাট বদলে গেছে এরকম কোনো ইঙ্গিত তো এখন পর্যন্ত পাওয়া যায়নি, মানে অনটনটা রয়েছে। অভিষেক তিনি তো সরকারের না হলেও শাসক দলের অংশ, শীর্ষ নেতাদের দুজনের মধ্যে একজন, নাম্বার 2, ফলে তারও তো একটা দায় দায়িত্ব আছে, তাই না? সেই জন্য তিনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমনিতে এরকম আর্থিক টানাটানির মধ্যে এত পাওনা মেটানো এটা তো রীতিমতো চাপের ব্যাপার। অভিষেক কি তাহলে রাজ্যকে ভারমুক্ত করার উদ্দেশ্যেই নতুন আন্দোলনে নামলেন যাতে কেন্দ্রীয় সরকার টাকাটা দিয়ে দেয়? তাহলে তো রাজ্য সরকারকে আর টাকা দিতে হবে না। তো মুশকিল হচ্ছে গত কয়েক মাসে পরিস্থিতির তো অনেক বদল হয়েছে। সবথেকে বড় বদল, টাকা তো পৌঁছে গেছে, মানে টাকা যেই দিক, কেন্দ্র দিক বা রাজ্য, যাদের টাকা হাতে পাওয়ার কথা, যারা টাকা হাতে না পেলে নিজেদের বঞ্চিত মনে করবেন এবং বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে সামিল হবেন, সেই মানুষগুলোর হাতে তো টাকা পৌঁছে গেছে, টাকা তারা পেয়ে গেছেন। এবার চাহিদা যদি পূরণ হয়ে যায় তাহলে কি আর আন্দোলনের স্বতঃস্ফূর্ততা থাকে? যে স্বতঃস্ফূর্ততা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কর্মসূচিতে গেছিলেন এবং তাতে যে স্বতঃস্ফূর্ততা নিয়ে এই 100 দিনের শ্রমিকরা সামিল হয়েছিলেন, সেই একই স্বতঃস্ফূর্ততা নিয়ে কি তারা এই তৃণমূলের ডাকা এই যে জনগর্জন সভাটা, ব্রিগেড, সেখানে সামিল হতে পারবেন? 7ই মার্চ কলকাতায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিছিল ডেকেছিল মহিলা তৃণমূল। এবার দলনেত্রী পৌঁছেছিলেন, তারও আগে পৌঁছে গেছিলেন সেকেন্ড ইন কমান্ড। মিছিলের শুরুতে হাঁটছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, খানিকটা পেছনে ছিলেন তিনি, মানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় মিছিলে থেকে তিনি আস্তে আস্তে বেরিয়ে গেছেন। অভিষেক কোথায় চলে গেছিলেন? মিছিল কভার করার যার জন্য যে সমস্ত সাংবাদিকরা গেছিলেন আর কি, তাদের সাথে কথা বলছিলেন। তারা বলছিলেন যে হয়তো আশানুরূপ ভিড় হয়নি এবং সেজন্য নাকি সেদিন বেশ ক্ষোভ প্রকাশও করেছিলেন অভিষেক। যাদের দায়িত্বে ছিলেন তারা কোথাও গিয়ে দায়িত্বটা ঠিক পালন করেননি, এটাও নিশ্চয়ই তার মনে হয়েছিল, তাদের খানিকটা সেটা বুঝিয়েও দিয়েছিলেন। এই ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর, যাকে যা দায়িত্ব দেন এটা কর্পোরেট স্টাইলে তিনি গোটা দলটাকে চালাতে চান, সেটা তো প্রতি মুহূর্তে বোঝা যায়। আধুনিক চিন্তাভাবনা এবং তার সাথে যে একটা কর্পোরেট স্ট্রাকচার সেটা দলের মধ্যে নিয়ে এসছেন। সেই জায়গায় যার যেটা অ্যাসাইন্ড জব, অ্যাসাইনমেন্ট যেরকম দেওয়া হয় সেরকম আর কি, যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি যদি পালন না করেন তাহলে তিনি তো তাকে ছাড়েন না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নিজে যে মিছিলে হাজির, সেই মিছিলে তো প্রবল ভিড় হওয়ার কথা, রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কথা, উপচে পড়ার কথা। সেই মিছিলের ভিড় অভিষেকের পছন্দ হয়েছিল তো, নাকি নেতারা কোথাও সেই রকম আশাটা পূরণ করতে পারেননি বলেই আচমকা মিছিল ছেড়ে বেরিয়ে গিয়ে তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে তারা কর্তব্যে ফাঁকি দিয়েছে? জানি না বিষয়টা কি অ্যাকচুয়ালি, কিন্তু উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আগামীকাল তৃণমূলের সাংগঠনিক শক্তি পরীক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লোক জড়ো করার ক্ষমতা তৃণমূলের একই রকম আছে নাকি সেটাও একটু বদলে গেছে, সেটা টের পাওয়া যাবে এই লোকসভা ভোটের আগে কালকের সভাটায়।
তৃণমূল নেতারা কি চাপটা টের পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, 2011 সালে রাজ্যে পালা বদলের পর ব্রিগেডে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল, চরম অনুমোদনা ছিল, কিন্তু দেবের পাগলু ড্যান্স তাতে খানিকটা হলো জল টল ঢেলে দিয়েছিল। 2014 ভোটের আগে ফের একবার তৃণমূল কিন্তু ব্রিগেড সভা করে, সেখানে আর ওই সমস্ত পাগলুর মতো ভুল করেনি। মহেশ্বেতা দেবী সেই সভার মঞ্চে ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন, ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিল্লিতে দেখতে চান, মানে তৃণমূল নেত্রীকে তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান। 2014 লোকসভা ভোটে তৃণমূল কিন্তু 34টা আসনে জিতেছিল, 42টার মধ্যে 34টা। ভাবতে পারছেন মানুষের প্রত্যাশাটা কোথাও গিয়ে মহেশ্বেতা দেবীর সঙ্গে মিলে গেছিল। তাই জন্যই তারা হয়তো নিজেদের কাজটা এ রাজ্য থেকে করার চেষ্টাটা করেছিলেন। হয়তো একটা স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের চেষ্টা তারা করেছিলেন, কিন্তু যেটা আখেরে হয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী। এরপর ব্রিগেডে তারা মানে তৃণমূল বেশ কয়েকবার সভা করেছে এবং সেগুলো অ্যাকচুয়ালি ছিল ঐক্যমঞ্চ, সর্বভারতীয় বিরোধীদের ঐক্যমঞ্চ। কিন্তু যতগুলো ওরকমই উদ্যোগ নেওয়া হয়েছে, ওই ঐক্যমঞ্চটা হিসেবে ব্যাপারটা ঠিক জমেনি। তবে সাংগঠনিক শক্তি থাকায় সেখানেও কিন্তু তারা পাস মার্কস পেয়ে গেছে। ব্রিগেড ভরাতে কোনোবার তাদের কোনো অসুবিধা হয়নি। বললাম না, ব্রিগেড ভরানো সেটাতে কোথাও কোনো সমস্যা হয়নি। হয়তো কালকেও ব্রিগেড ভরে যাবে, কিন্তু যে লক্ষ্য পূরণ, সেই লক্ষ্য পূরণের জায়গাটায় ইদানিং কিছুটা ফাঁক থেকে গেছে। সেই মহেশ্বেতা দেবীর ইচ্ছা পূরণ থেকে ওই ঐক্যমঞ্চে বিরোধীদের একত্রিত করে গোটা দেশে পালাবদল আনা, সেই লক্ষ্য পূরণ তো এখনও হয়নি। এই কালকের সভাতেও হয়তো র্যাম্প দেখতে বহু মানুষ আসবেন, বা ওই সাংগঠনিক শক্তির জোরে আবার বহু মানুষ এসে ভিড় করবেন, ব্রিগেড একদম কানায় কানায় ভরে যাবে, এটা এক্সপেক্টেড, এটাই হয়তো স্বাভাবিক। সেটার অন্যথা হলে তখন আবার অন্য ব্যাখ্যা। কিন্তু এখন পর্যন্ত মানুষ আসবেন এবং তার সঙ্গে এইবারের এই বাড়তি একটা নতুন তাদের কাছে প্রাপ্তির জায়গা হয়তো তৈরি হবে, যে দলনেত্রী একেবারে দর্শক আসনের কাছে এসে সরাসরি তাদের সামনে বক্তব্য রাখবেন। নর্মালি হয়তো যারা পরের দিকে থাকেন তারা অনেক সময়ই তৃণমূল নেত্রী বা সাধারণ সম্পাদক যারা ওই মঞ্চের ওপর থেকে বক্তৃতা দেন, ব্রিগেডটা তো বিরাট বড়, ফলে হয়তো তারা ছোট ছোট দেখেন, কাছে থাকার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা তারা পান না। সেইটাই হয়তো এবার যদি কোথাও র্যাম্পে হাঁটতে হাঁটতে সোজা তাদের মধ্যে চলে এসে বক্তব্য রাখেন, হয়তো একটা অন্য রকম অনুভূতি তৈরি হবে তাদের মধ্যে। এই অনুভূতিটার দাম, আলাদা দাম, সেটা কি তৃণমূলের কর্মীদের কাছে নেই? বিরোধীরা যদিও বলছে যে ব্রিগেডটা যাতে বেশ ভরা ভরা লাগে তাই নাকি কায়দা করে এই র্যাম্পের বন্দোবস্ত, তো বিরোধীদের কাজই তো এটাই, তারা খোঁচা তো দেবেনি, তারা তাদের কাজ করছেন। কিন্তু আমি নিশ্চিত বিরোধীদের এই খোঁচা তৃণমূল নেতৃত্ব গায়ে মাখছেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ব্রিগেডের ভিড়ের ওপর ভোট নির্ভর করে না। যদি ব্রিগেডে ভিড়ের হিসেবে ভোটের হার জিতের ফয়সলা হতো, তাহলে বিধানসভাতে বামেরা শূন্য হতো না। সিপিআইএম, বাম, তারা বছর বছর ভোটে জিততো, তারাও তো ব্রিগেড ভরিয়েছে। যেবার হেরেছে সেবারও ব্রিগেডে উপচে পড়া ভিড় হয়েছে। ভিড়ের হিসেবে ভোট না হলে যেটা থাকে সেটাও কিন্তু অস্বীকার করার জায়গা থাকে না, সেটাও খুব বড় জিনিস, প্রেস্টিজ ইস্যু। প্রেস্টিজটা কোথাও গিয়ে যদি না ভরে তাহলে কিন্তু বেশ মুশকিলের গল্প। এটা অনেকটা ওই ফুটবল খেলায় বলে না, পেনাল্টি মারার মতো। সামনে গোলকিপার একা দাঁড়িয়ে আছে, কেউ একজন গিয়ে পেনাল্টি মারলেন, গোল করলে সবাই বলবে পেনাল্টি পেয়েছিল, তো গোল করাটারই কথা। যদি মিস করে যায় তখন সবাই রেড়ে করে ঝাঁপিয়ে পড়ে। ফাঁকা একদম শুধু গোলকিপার দাঁড়িয়ে আছে, তাও গোলটা করতে পারলো না। এইটাই হচ্ছে এই পেনাল্টির মজাটা, জানেন তো। এক্ষেত্রেও ব্রিগেডের ক্ষেত্রেও কিন্তু সেই পেনাল্টি মারার ইস্যুটা, যেটাকে প্রেস্টিজ ইস্যু বলা হয়, সেটা অস্বীকার করা যায় না। কয়েকদিন আগেই ব্রিগেডে গীতা পাঠের আসর বসেছিল, মনে আছে আপনাদের? 17টা সংগঠন বসিয়েছিল। সেই সভায় তেমন ভিড় হয়নি। আবার মীনাক্ষী মুখোপাধ্যায়দের ব্রিগেডে জমায়েত নজর কেড়ে ফেলেছিল।
তাই বিধানসভায় শূন্য বামেদের ওই গড়ের মাঠে ভিড়ে টেক্কা দেওয়ার একটা বক্তব্য সবার সামনে উঠে এসেছিল। এবার তাদের আবার ওই ভিড়ের নিরিখে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জটা তৃণমূল নেতৃত্বের মনে মনে খানিকটা হলেও একটা চাপ তো তৈরি করেই। সব খেলার আগেই সে যত ভালো টিমই হোক না, তাদের তো একটুখানি চাপ থাকে মনের মধ্যে। বিশেষ করে মহিলা তৃণমূলের মিছিলে যদি ওই কাঙ্ক্ষিত লোক না হওয়ার বিষয়টা যদি সত্যি হয়, তাহলে কাল তো তৃণমূল নেতাদের আত্মশুদ্ধির দিন, কোথাও গিয়ে প্রায়শ্চিত্ত করার দিন, তাই না? তৃণমূলের ডাকে এমনিই লোক জড়ো হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এমনিই লোক আসবে। এই ফ্যান্টাসি বা এই ব্যাপারটা ভেবে নিয়ে নর্মালি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা কর্মীদের কাছ তো একাই মানে আর্ধেক কেন 1/4-এরও কমিয়ে দেন। তার কারণ তিনি তো সারাক্ষণ বলেন, এবার ভোটের সময়ও বলেছেন বিধানসভা ভোটে 294 আসনেই তিনি প্রার্থী, ফলে তার ইমেজ, তার ডাক, তাকে দেখে লোকে ভোট দেবে, বাকিদের আর কি দরকার, এরকম একটা বিষয়। ও দিদি তো আছেন, এটা বলেই মোটামুটি বহু তৃণমূল নেতা কিন্তু পার পেয়ে যান। এবং রেজাল্ট যখন পরে হয় তখন কে কোনখানটায় ওই পুকুরে দুধ ঢালার বদলে জল ঢেলে দিলেন সেটা চট করে নজর পড়ে না। কিন্তু মুশকিল হচ্ছে বেশিরভাগ লোকই যদি দুধের বদলে জলটা ঢালেন, তাহলে পুকুরের দুধ নয় জলই দেখা যাবে। তখন কিন্তু ফাঁকিবাজিটা ধরায় পড়া যেতে পারে, জানেন তো। এই ফ্যান্টাসিটা আমি বললাম না যে সব দিদির নামে হয়ে যাবে, এটা যদি এই লোকজন মাথার থেকে ঝেড়ে ফেলে গায়ে গতরে খেটে লোক জড়ো করার চেষ্টাটা করে, সেটার কিন্তু পরীক্ষা আদৌ করবে কি না তার পরীক্ষা, সেটা কিন্তু এই ব্রিগেডে। মুশকিল হচ্ছে সেই খাটাখাটনিটা কি যথেষ্ট হয়নি নাকি, এই সংশয়টা তো কিন্তু উঠছে। নাহলে ব্রিগেড নিয়ে কেন দুশ্চিন্তা প্রকাশ করে ফেলবেন ওই মানস ভূঁইয়ার মতো এরকম একজন প্রবীণ নেতা? কেন মানস ভূঁইয়া তৃণমূল কর্মীদের নেতাদের হুঁশিয়ারি দিতে গেলেন? এবং তিনি তো নেতাদের হুঁশিয়ারি দিচ্ছেন সবঙ্গে প্রস্তুতি সভায়, সেখানে দাঁড়িয়ে কি বলেছেন জানেন? পরিষ্কার বলেছেন, তিনি রাজ্যের মন্ত্রী, সেই মন্ত্রী বলছেন যে নেতা ব্রিগেডে যাবেন না ওই কর্মীদের নিয়ে, তার পদ থাকবে না। দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানই যদি আসল বিষয় হয়, তাহলে মাঠ ভরাতে হুঁশিয়ারি দিতে হবে কেন? মানস ভূঁইয়া কিন্তু এই প্রশ্ন তোলার সুযোগ করে দিলেন। এটা কেন করে দিলেন সেটাও একটা বড় প্রশ্ন, যে মানুষ আর র্যাম্পের মাঝে ফাঁকটা তিনি বোঝাতে চাইলেন, নাকি ফাঁকটা যে আছে সেটা বোঝাতে চাইলেন? নেতৃবৃন্দকে সাবধান করছি, যে নেতা বা নেত্রী ব্রিগেডে যাবেন না 11 তারিখ তারা পদ হারাবেন, কোন লোকের পদ থাকবে না। এই মঞ্চে যতগুলো নেতা আছে, একটা নেতারও পদ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায়। একটা নেতারও পদ থাকবে না, সবাইকে যেতে হবে। মানস ভূঁইয়া কি বলেছে জানি না, তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা কর্মী, আমরা কর্মচারী নয়। তাই কর্মীরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, আমাদের একটা আবেগ আছে, তাকে শোনার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি। আমরা নিজেরাই যাব, কাউকে বলতে হবে না যে কি হবে। দেখুন, ম্যানেজমেন্টের একটা কথা খালি বলে, মানে যখন এই কর্পোরেট সংস্থাগুলো চালাতে হয়, যারা মাথায় বসে ঠসে থাকেন আর কি, তাদের এই ম্যানেজমেন্টের আপ্তবাক্যটা মাঝে মধ্যে মাথায় রাখতে হয়। অনেকেই দেখবেন যারা বস, তারা সব লোকজনকে ডেকে বলল অমুকটা হতেই হবে, যদি না হয়, ওই টার্গেট ফুলফিল না হয়, কারুর চাকরি থাকবে না, কালকে থেকে তোমার চাকরি নট, এটা করতে হবে, নইলে বাতিল। বলা হয় আপনি যদি সারাক্ষণ কাউকে নেতিবাচক কথাটাই বলেন, মানে একটা নেতিবাচক কথা বলছেন, চাকরি চলে যাবে বলে তার কাছ থেকে ইতিবাচক রেজাল্ট চাইছেন, সে ভালো কাজ করবে। মানে ভালো কাজ করার জন্য তো লোককে উদ্বুদ্ধ করতে হয়, কাউকে তার চাকরি চলে যাবে বলে উদ্বুদ্ধ করা যায় নাকি? এটা কিন্তু ম্যানেজমেন্টে বলে, আর এটা মাঝে মধ্যে আমাদের মাথায় থাকে। কিন্তু মুশকিল হচ্ছে যে রাজনীতি আর কর্পোরেট দুটো তো একটু আলাদা, রাজনীতিকদের চিন্তাভাবনা হয়তো অন্য রকম, কিন্তু মুশকিল তো অন্য জায়গায়। শুভেন্দু অধিকারীর বক্তব্য তো মাঝে মধ্যে আমরা শুনি, তিনি প্রায়ই বলেন, এটা কটাক্ষ করেই বলেন যে তৃণমূল নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
রাজ্যের বিরোধী দল নেতা নিশ্চয়ই এই মানস ভূঁইয়ার কথাগুলো শুনছেন। হয়তো ভবিষ্যতে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে শুভেন্দু বলবেন যে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে এই কর্মীদের এই ব্রিগেডে হাজিরা মাস্ট করতে টার্গেট বেঁধে দিচ্ছে, টার্গেট না থাকলেই স্যাক, এটা হুঁশিয়ারি, এরকমভাবে তিনি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারেন। এবার মানস ভূঁইয়া কী ভেবে বলে দিয়েছেন বা এই রাস্তাটা তিনি খুলে দিয়েছেন এটা তিনি রিয়েলাইজ করেছিলেন কিনা কে জানে, কিন্তু ফিরহাদ হাকিম তিনি তো প্রবীণ রাজনীতিক, বুঝতে পেরেছেন। আর এতদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করেছেন, একই দলে ছিলেন তারা, ক্লোজলি দেখেছেন, তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রাজ্য মন্ত্রিসভায় তার সতীর্থ ওই সবংয়ের বিধায়ক মানসবাবু মন্ত্রী বিরোধীদের এই ফ্রি হিটের সুযোগটা দিয়ে দিয়েছেন। সেজন্যই কি তিনি বললেন যে দলের কর্মীরা কর্মচারী নন, মানে মাস মাইনে করা লোক নন, তারা বাধ্যবাধকতার থেকে নয়, তারা আবেগ থেকে কাজ করেন, স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তো বেতনভুক কর্মচারীরাই কাজ করে, ম্যানেজমেন্টের নির্দেশ পালন করতে বাধ্য থাকেন। সেটাই যে ঠিক নয়, ব্যাপারটা যে কমপ্লিটলি আলাদা, এটাই বোধহয় পরিষ্কার করে দিতে চাইলেন কোথাও গিয়ে ফিরহাদ হাকিম। কারণ বুঝেছেন তিনি কোথাও গিয়ে একটা ফাউল হয়ে গেছে আর কি। তবু বলছি, মানস ভূঁইয়া খামোখা এভাবে কর্মীদের শাসিয়ে এভাবে খবর হতে গেলেন কেন? হেডলাইন, হ্যাঁ তিনি তো দীর্ঘদিনের রাজনীতিক, এই ধরনের ভুলচুক তো তার হওয়ার কথা নয়। এমনিতে একটা কথা সবাই বলেন যে শাসানি দেওয়াটা নাকি শাসকের সহজাত অভ্যেস, কিন্তু মানস ভূঁইয়া এমনিতে তো নরম সরম লোক, তিনিও মানে ওই শাসকের সহজাত অভ্যেসটাই নিজের মধ্যে নিয়ে নিয়েছেন, মানে সেটা বদঅভ্যেস হয়ে গেছে, সেই বদঅভ্যেসটা ত্যাগ করতে পারেননি নাকি কোথাও গিয়ে তার অ্যাকচুয়ালি মনের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছিল, সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয় থেকে কিন্তু মানে মানুষের কোথাও গিয়ে অসহিষ্ণু হয়ে যায়, জানেন তো। মনের মধ্যে আপনি দেখবেন, আপনি একটা কোনো কিছু নিয়ে ভাবছেন, বিশেষ করে ধরুন কিছু না, আপনাদের বাড়ির সবারই তো অনেকের বাড়িতেই ছেলে মেয়েরা রয়েছে, তাদের পরীক্ষা টরীক্ষা দিতে হয়, আমি আমার বাড়ি দিয়েও জানি। যখন আমাদের ছেলে মেয়ের পরীক্ষাগুলো থাকে তখন আমরা খুব টেনশনে থাকি, কী হবে এরকম একটা ভাব আর কি। এবং যখন এরকম একটা টেনশন থাকে তখন কিন্তু অনেক ছোটোখাটো জিনিসও আমরা ধৈর্য হারিয়ে ফেলি। এই সংশয়টা কি মানস ভূঁইয়ার মধ্যেও ঢুকে পড়েছিল? মানে কালকের দিনটায় তাদের পরীক্ষা, এই পরীক্ষায় কীভাবে প্রশ্নপত্র ঠিকঠাক আসবে কিনা, সব পারবেন কিনা জবাব দিতে, ভালো রেজাল্ট হবে কিনা, এই টেনশনটা কোথাও গিয়ে কি মাথার মধ্যে কাজ করছিল? তাই জন্যেই এই ধরনের মেজাজ হারানোর ব্যাপারটা চলে এসছে। মুশকিল হচ্ছে এটা তো একটা ড্যামেজ, এই ড্যামেজ তার দল এখন ম্যানেজ করবে কি করে? অতি উৎসাহে তিনি তো দলের নেতা নেত্রীদের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে দিলেন, সেটা এই ফিরহাদ হাকিমের বক্তব্যেই বুঝতে পারছি। তাও একজন, মানে একা মানস ভূঁইয়া এরকম বিতর্ক তৈরি করলে একরকম কথা ছিল, জনগর্জনের ওই প্রস্তুতি সভায় আরেকজনও তো প্রায় সেরকমই একটা বিতর্ক তৈরি করে বসে রয়েছেন, এবং সেটা আরেক প্রান্ত থেকে সিউড়িতে প্রস্তুতি সভায় বীরভূমের নেতা মলয় মুখার্জি বলে বসেছেন যে তৃণমূল নাকি প্রশাসনের সাহায্য পাচ্ছে না, প্রশাসন সহযোগিতা করলে বীরভূমের 2টো সিটেই লক্ষাধিক ভোটে জেতা যাবে। এই কথার মানে ভাবতে পারছেন কি বলে বসেছেন তিনি? তৃণমূল প্রশাসনের ভরসায় ভোটে লড়ে, এটা তো বিরোধীরা এখন ঝাঁপিয়ে পড়ে বলতে শুরু করবে তার বক্তব্যের ধরেই, যে প্রশাসন যদি একটু সাহায্য করতো লক্ষাধিক ভোটে জেতা যেত। মানে প্রশাসনের সাহায্য করাটাই নিয়ম। ভোটে একটা দলের, যে কোনো রাজনৈতিক দল, তারা শাসক দল হলে প্রশাসন তাদের ভোটে সাহায্য করবে, তাই জন্যে তারা প্রশাসন হেল্প করলে বড় বড় ব্যবধানে জিতবেন, সেজন্যই জেতেন নাকি? এরকম একটা বক্তব্য যদি সামনে চলে আসে তাহলে তো বিরোধীরা এই প্রশ্নটাও তুলে ফেলবে যে তাহলে পঞ্চায়েত নির্বাচনটাও কি কেয়ার অফ প্রশাসন হয়ে উতরে গেছিল নাকি? দেখুন, উত্তরগুলো হ্যাঁ হোক বা না হোক, মলয় মুখোপাধ্যায়ও কিন্তু বিরোধীদের ফ্রি হিটের সুযোগ করে দিয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তার বক্তব্যের তর্জমা করে বিজেপি তো নির্বাচন কমিশনের কাছে সিডি পৌঁছে দিতে চলেছে বলে শোনা যাচ্ছে। এবার দুধে আইনজীবী মলয় মুখোপাধ্যায় সম্ভবত বুঝেছেন যে মুখ থেকে বেফাস কথা বেরিয়ে গেছে, তাই হয়তো পরে সামাল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মুখ থেকে একবার যদি কথা বেরিয়ে যায়, আর ওই বলি না, ধনুক থেকে যদি একবার তীর বেরিয়ে যায়, ফেরানো খুব মুশকিল। আচ্ছা, বেফাস মন্তব্যে
বিতর্ক তৈরি হলে নেতারা কি করেন সেটা অবশ্য আপনারা জানেন তো, তাদের একটা এসকেপ রুট আছে, কারণ তাদের সবার কাছে ওই ছাই ফেলতে ভাঙা কুলো রয়েছে। আমরা মিডিয়া যা হবে সব মিডিয়ার ঘাড়ে, যত দোষ নন্দ ঘোষ, মলয় মুখোপাধ্যায় তাই করেছেন, ওই ভাঙা কুলোটাই কুড়িয়ে নিয়েছেন, মানে সব দায় সংবাদ মাধ্যমের ঘাড়ে ঠেলেছেন। ঠিক ব্যাখ্যা হয়নি, এই ব্যাখ্যাটা যে সোজা সাপটা মুখ থেকে বেরোনো কথার আর কি হতে পারে আমরা জানি না, কিন্তু মাঝে মাঝে একটা জিনিস মনে হয় জানেন তো, আমরা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা না থাকলে নেতারা বলতেন তো বটে, কিন্তু তারপর কী যে করতেন, কিভাবে যে তারা নিজেদের বক্তব্যটাকে ভুল বোঝানো হয়েছে এটা বলতেন, এটা ভেবে মাঝে মধ্যে নিজেদের প্রচুর গুরুত্বপূর্ণ মনে হয়। প্রশাসনকে নিয়ে যে কাজ করেছিলাম বা করতে পারতাম, আজকে কিন্তু আমরা পারছি না। প্রশাসন এতটুকু সাহায্য সহযোগিতা করছে না, সেই জায়গায় তারা একটু যাতে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দুটো সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো। কথাটা আপনারা ঠিক উল্টোভাবে নিয়েছেন। প্রশাসন সহযোগিতা করছে না, গ্রামের তৃণমূল স্তরে যে লোকটি আছে তার মনে হচ্ছে যে প্রশাসন তার পাশে থাকছে না সবসময়, যার ফলে তারা কোনো অফিসার কোনো জায়গায় কোনো অফিসার তাদেরকে সেইভাবে সাহায্য করছে না বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়নমূলক কর্মসূচি থাকা সত্ত্বেও তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। পাশাপাশি দুটো বক্তব্য আছে, যাদের কাছে সাফাই দেওয়ার চেষ্টা করছেন তারা বুঝবেন, বুঝে তারা যেটা ভালো মনে করবেন, এটা তাদের দায়, তাদের দায়িত্ব। ড্যামেজ হলে সেটা ম্যানেজ করাও তাদেরই বিষয়, তারা করবেন। তবে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যতই সাফাই দিন, মলয় মুখার্জির বক্তব্য কিন্তু বিজেপি শিবিরে সুবাতাস বইয়ে দেবে, কিন্তু পচা শামুক সেটা অবশ্য সব পথেই রয়েছে। উত্তরবঙ্গে বিজেপির কি ঝামেলা নেই? আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে প্রার্থী করায় জন বার্লা খেপে উঠেছেন, দুজনেই আদিবাসী নেতা। দল কাকে ছেড়ে কাকে রাখে তার মহৌষধ অবশ্য দল পেয়ে গেছে, বুঝলেন তো। আজ প্রধানমন্ত্রীর সভায় গিয়েছেন জন বার্লা, অর্থাৎ বিদ্রোহী হননি তিনি। অবশ্য প্রধানমন্ত্রীর দুটো সভা ছিল, একটা সরকারি অন্যটা দলীয়। জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী, তাকে সরকারি সভায় হাজির থাকতেই হতো, কিন্তু দলীয় সভাতেও কিন্তু দেখা গেল জন বার্লা মঞ্চে রয়েছেন এবং মনোজ টিগ্গার সঙ্গে এক মঞ্চেই রয়েছেন। তবে মোদির যেদিকে মনোজ টিগ্গা রয়েছেন তার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন জন বার্লা। এবার মনোজ টিগ্গা এবং জন বার্লার মধ্যে স্টেজে যেটুকুনি দূরত্ব চোখে পড়ল, দূরত্ব কি ঠিক ততটাই নাকি আরও বেশি? মানে উত্তরবঙ্গে বিজেপিকে বেকায়দায় ফেলতে চেষ্টার কিন্তু কসুর করছে না তৃণমূল। 2019-এর লোকসভা ভোটে উত্তরের জেলাগুলোতে তৃণমূল যতটা জমি হারিয়েছিল, 2021-এর বিধানসভা বা গত বছরের পঞ্চায়েত ভোট, দুটোতেই কিন্তু তারা পুনরুদ্ধার করেছে। এবার বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব কাজে লাগাতে রাজ্যের শাসক দল উৎসাহী হবে, সেটাকে কাজে লাগাবে বা সেখানে আরেকটু ধুনো দেবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আর এই রকম পরিস্থিতিতে বিজেপি বোধহয় অপেক্ষাই করছিল যে প্রধানমন্ত্রী কবে আসবেন। এই দেখে শুনে মনে পড়ে যাচ্ছিল জানেন তো 2010-এর ওই দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপের কথা। সেখানে গিয়ে তখন দেখেছিলাম যে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের একজন বড় নেত্রী, মহাত্মা গান্ধীর পপৌত্রী এলা গান্ধী, তার সঙ্গে দেখা হয়েছিল সেই সময়, এবং তার কিছু কথা আজকে খুব মনে পড়ছে। তিনি সেই সময় বলেছিলেন যে মানে উনি খুব বড় মাপের নেত্রী ছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের, এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছিলেন, জেল খেটিয়েছিলেন, এবং তিনি বলছিলেন যে তারা যে স্বপ্ন নিয়ে লড়াইটা করেছিলেন, এখন দেখছেন তারা একটা বড় ধাক্কা খেয়ে গেছেন। যে কৃষ্ণাঙ্গদের হাতে ক্ষমতার জন্য তারা লড়েছিলেন, সেই কৃষ্ণাঙ্গরা এখন হাতে ক্ষমতা পেয়ে গিয়ে ধরাকে সরাজ্ঞান করছে, কোথাও গিয়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তারা একইভাবে অত্যাচার করছে এবং অন্য আফ্রিকান যারা আছেন তাদের উপরে অত্যাচার করছে। একটা জাতি দাঙ্গা বেঁধে গেছে। এই পরিস্থিতিতে এই বিশ্বকাপটা হচ্ছে তাদের কাছে একটা বড় সুযোগ। এটাকে সামনে রেখে এটা নিয়ে লোকজন যখন ব্যস্ত থাকবে, তারা চেষ্টা করবেন যে দেশটাকে গুছিয়ে নিতে, ঐক্যবদ্ধ করতে। বিজেপির কাছেও কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরটা ওই বিশ্বকাপের মতোই। এই সফরকে কেন্দ্র করেই মনোজ টিগ্গা জন বার্লার মধ্যে দূরত্ব মেটানোর চেষ্টাটা তারা বোধহয় করেই ফেললো। প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হলো বা মানে একটা মান অভিমান বিক্ষোভের একটা ছবি তো ছিল, সেটা কি মিটলো দাদা?
জনদা মিটলো? জন বার্লা কিন্তু বললেন না তার কোনো অভিমান নেই, মোদির সামনে বিদ্রোহী হননি, এটা একদম পরিষ্কার। কিন্তু তা বলে হ্যাঁ যা কিছু খারাপ লাগা সেগুলো ঢোক গিলে হজম করে নিয়েছেন, এটাও তো আগ বাড়িয়ে বলাটা সম্ভব নয়। মোদির সভায় যোগ দেওয়াটাই তো বিতর্কে ফুল স্টপ নয়, আর সেটাই শেষ কথা নয়, সেটা তো আমরা সম্প্রতি একদম হাতে গরম টের পেয়ে গেছি। মুকুটমণি অধিকারী কৃষ্ণনগরে মোদির সভায় হাজির ছিলেন, আর তারপরেই দুদিনের মধ্যেই তৃণমূলের মিছিলে হেঁটেছেন, তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। তবে কাল জনগর্জন সভায় জন বার্লা যোগ দিচ্ছেন এরকম কোনো খবর অন্তত এখনও নেই। সকলের প্রতিবাদের ধরন অবশ্য একই রকম হবে তারও কোনো মানে হয় না। এবার মোদির মঞ্চে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাহত ছিলেন, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও ছিলেন, অথচ ওই দুটো আসনে এখনও কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। কাল হর্ষবর্ধন শৃঙ্গলাকে দার্জিলিংয়ে প্রার্থী করা হলে রাজু বিস্তা কি এরকমই হাসি মুখে থাকবেন? আর যদি রাজু বিস্তাকেই বিজেপি প্রার্থী করে তাহলেও কি তিনি প্রাণ খুলে হাসতে পারবেন? যেই প্রার্থী হন, গোর্খাদের সামনে তাদের প্রশ্নের মুখে পড়া বা তাদের প্রশ্নগুলোর জবাব দেওয়া, সেটা তো চারটিখানি কথা নয়। তবে শিলিগুড়ির এই সভায় প্রধানমন্ত্রী বললাম ওই একটা ওষুধ দিয়ে গোটা জায়গাটা কিন্তু সামলানোর চেষ্টা করেছে বিজেপি, এবং তাদের চেষ্টা নিশ্চিতভাবেই হয়তো খানিকটা হলেও প্রধানমন্ত্রী বুঝেছেন, এবং তাদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য সবার, শুধু রাজু বিস্তার না, তাদের সবার জন্য কিছু ওষুধও দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন দার্জিলিং সমস্যার সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছে তার সরকার। এইটুকুনি বলার মানে বহু রকম ইঙ্গিত হতে পারে, কারণ ওখানে তো বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী এবং পাহাড়ের যাদের সামনে রেখে বিভিন্ন দলগুলো লড়ে, তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে। কেউ স্বশাসিত জায়গা চাইছেন, কেউ চাইছেন একদম আলাদা রাজ্য, কেউ চাইছেন বিশেষ ক্ষমতা, এরকম বিভিন্ন। প্রধানমন্ত্রী কিচ্ছু বললেন না, শুধু বললেন সমাধানের কাছাকাছি পৌঁছে গেছেন। এই একটা ঘোষণা কি সবাইকেই আশ্বস্ত করে দেবে? हमारे गोरखा भाई बहनों की जो समस्याएं रही है, जो चुनौतियां रही है, उनके प्रति भी बीजेपी हमेशा संवेदनशील रही है। बीजेपी ने आपकी चिंताओं को दूर करने का निरंतर प्रयास किया है। अब भी हम समाधान के नजदीक है। बीजेपी आपकी अपेक्षाओं को पूरा करने के लिए अपने प्रयास জারি রাখেগি। একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন আগের থেকেই কিন্তু এবারের ভোটের যে স্ট্র্যাটেজিটা ঠিক করে দিয়েছিলেন, চালচিত্রটা ঠিক করে দিয়েছিলেন কিভাবে এগোবেন। তার প্রধান লাইন যেটা ছিল সেটা হচ্ছে যে জায়গার যে সমস্যা, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা। এই উত্তরে গিয়ে যে জায়গাটা প্রধানমন্ত্রী ধরলেন সেটাই তো ওই ছোটোখাটো গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্যান্য যে সমস্যা, তার সব কিছুর মাথার ওপরে কিন্তু এই গোর্খাদের এই সমস্যাটা, এবং এই বিভিন্ন যে দাবি দেওয়াগুলো, সেইগুলো যে কেউ স্বশাসিত রাজ্য চাইছেন, কেউ বিভিন্ন রকমভাবে ওখানটায় একদম পৃথক রাজ্যই চাইছেন, যাই হোক আর কি, এই তাদের নিজস্ব স্বীকৃতি, একটা পৃথক তাদের একটা অস্তিত্ব, এই রকম দাবি দেওয়াগুলো ছিল। গোর্খাদের স্বাভিমানের প্রশ্ন ছিল, কি হবে কি হবে না সেটা তো পরের প্রশ্ন। প্রথম থেকে তো বলে এসছেন, প্রধানমন্ত্রীও বলেছেন, বিজেপিও বলেছেন, তারা কেউ দাবি তুলেছেন রাজ্যভাগের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা এখন সেরকম কোনো আগ্রহী নন সেটা বলেছেন। তারপরেও সমস্যার সমাধানের দিকে এগিয়ে গেছেন। এই একটা বার্তাতেই কিন্তু ওখানের বহু কিছু বাকি ক্ষোভ বিক্ষোভ ধামাচাপা পড়ে যেতে পারে। প্রধানমন্ত্রী প্রত্যেকটা সভায়, এটা নিয়ে 4 নম্বর সভা হলো, এই 4 নম্বর সভার প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা করে কিছু ইস্যুকে অ্যাড্রেস করেছেন, আলাদা আলাদা বক্তব্য রেখেছেন, এবং প্রত্যেকটা সুনির্দিষ্টভাবেই রেখেছেন। এক্ষেত্রেও সেই উত্তরে গিয়ে উত্তরকেই
কোথাও গিয়ে তিনি উত্তর দিলেন। জ্যোতি বসু ডিজিসিএ করেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ডিজিসিএকে সংবিধানের ষষ্ঠ তপশিলে ঢোকানোর চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ করেছিলেন। এবার প্রত্যেকেরই ধারণা ছিল তারা স্থায়ী সমাধান করছেন, কিন্তু কয়েকদিন পরেই আলাদা রাজ্যের দাবি আবার মাথাচাড়া দিয়েছে। মোদি কিন্তু কোনো এরকম চটজলদি সমাধানের কথা বললেন না, এখনও বললেন না, শুধু বললেন সমাধানের কাছে পৌঁছেছেন, প্রকাশ্যে আনলেন না। পাহাড় নিয়ে অতীতে যে উদ্যোগগুলো সেগুলো সফল হয়নি, হয়তো সেই আশঙ্কার থেকেই তিনি গোটা বিষয়টা ধীরে সুস্থে সমাধান করার, এমন একটা সমাধান করার দিকে এগোচ্ছেন বা সেই ইঙ্গিতটা দিয়েছেন যাতে অন্তত আবার ঘুরে ফিরে পুনর্মূষিকভব না হয়। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের এই অনুচ্ছেদ 370 বিলোপ করে দিয়েছেন, তার ওপর যে ভরসা রাখা যায় সেটা কিন্তু কোচবিহারের অন্ত মহারাজও আজ বলেছেন। আজ তিনিও সাম্প্রতিককালে তাকেও একটু বেসুরও শোনাচ্ছিল, তার দাবি দাওয়াগুলোও ছিল পৃথক যাবতীয় গ্রেটার কুচবিহার, এই সমস্ত বক্তব্য ছিল, কিন্তু তিনিও আজ মোদির সভায় যোগ দিলেন। কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিটা তার কিন্তু অনেক দিনের, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে এই দাবি মানা সম্ভব নয়। অনন্ত তা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদীর সভায় এসেছিলেন, বক্তব্যও রেখেছেন। এবার প্রধানমন্ত্রীর এই শিলিগুড়ির জনসভার দিকে এই জন্যেই কিন্তু অধীর আগ্রহে তাকিয়েছিল বঙ্গ বিজেপি। যত না তৃণমূলকে আক্রমণের জন্য, তার থেকেও বেশি নিজেদের খদগুলো বা নিজেদের যে মাঝখানে ফাঁক ফোকরগুলো তৈরি হয়েছে সেগুলোকে চেপে জমাট করার জন্য। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার স্টান্স একটু বদল করেছেন। একদিকে উত্তরের জন্য বললাম সেই রকম বক্তব্য রেখেছেন যেটা উত্তরকেই কোথাও গিয়ে একটা উত্তর দেবে, এবং পাশাপাশি আর একটা বক্তব্য, একটা নতুনত্ব তার বক্তব্যের মধ্যে রয়েছে। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত এই সমস্ত জায়গায় তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল সন্দেশখালি, কিন্তু শিলিগুড়িতে নিজের চাওয়ালা পরিচয়কে ফের সামলে আনলেন। ওখানে চা বাগান আছে, তো সেই চা বাগানের বিশাল ভোট ব্যাংককে মাথায় রেখেই বললেন যে এই নিজের সেই পুরনো পরিচয়টা, এবং কোথাও গিয়ে তাদের সাথে কানেক্ট করে ফেললেন। শুধু শুধু মনে পড়ে যাচ্ছিল এর আগে মুখ্যমন্ত্রী যখন ওই উত্তরে গেছিলেন তখন তিনিও কিন্তু এই তার সঙ্গে যে উত্তরের একটা বিরাট আত্মিক সম্পর্ক সেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তাহলে ভেবে দেখুন, উত্তরের এই মুহূর্তে কিন্তু পোয়া বাড়ো, যে জায়গার সঙ্গে মুখ্যমন্ত্রীও আত্মিকভাবে জড়িত এবং প্রধানমন্ত্রীও কোথাও গিয়ে আত্মিকভাবে তার সাথে যোগসূত্র স্থাপন করে ফেলেছেন, তাদের আর পায় কে? তারপর আবার প্রধানমন্ত্রী রেশন দুর্নীতির প্রসঙ্গও তুলেছেন, কারণ বন্ধ চা বাগানের কুলি লাইনের ওই অভুক্ত পরিবারগুলোকে বাঁচিয়ে রেখেছে তো বিনামূল্যের রেশন। কেন্দ্র আর রাজ্য দুটো সরকারি দাবি করে যে তারা রেশন দিচ্ছে। মোদি চা শ্রমিকদের বোঝালেন তার সরকার রেশন দিচ্ছে আর তৃণমূল সরকার রেশন দুর্নীতি করছে। কাল জনগর্জন সভায় মুখ্যমন্ত্রী আর অভিযোগ করবেন যে 100 দিনের বকেয়া কেন্দ্র দিচ্ছে না, আর তার আগেই নরেন্দ্র মোদী অভিযোগ তুলে বসলেন বাংলার 25 লক্ষ ভুয়ো জব কার্ডের মাধ্যমে দুর্নীতি হয়েছে। আজকের সভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীকে তিনি কিন্তু আক্রমণ করেননি, যেরকম আগের সভাগুলোতে করেননি। নিশানায় তৃণমূল কংগ্রেস এরকম যেরকম আগে ছিল এখানেও রয়েছে, কিন্তু নাম না করে জাস্ট ইঙ্গিতে হালকা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। বিজেপির প্রচারে সেই ভাতিজা কয়েনেজটা আজ প্রধানমন্ত্রী ফিরিয়ে এনেছেন। সেটা কি ওই কালকেই ওই জনগর্জন সভাটা আছে এবং তার মূল উদ্যোক্তা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোধা হয়ে এগিয়ে এসছেন। সেই জন্য খেয়াল করে দেখুন, রাজনীতিতে এই টাইমিংটা কিন্তু খুব বড় জিনিস। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेप वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है। খেয়াল করে দেখুন, এবারও সরাসরি আক্রমণ নয়, ভাইপো কথাটা আর 5 জনের সঙ্গে নিলেন প্রধানমন্ত্রী, মানে বিরোধী ঐক্যের একটা অংশ। 400 আসনের টার্গেট বেঁধে যিনি এগোচ্ছেন
তিনি কাউকেই বাড়তি গুরুত্ব দিতে চান না, এটা কিন্তু প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন আর কি। এটাও একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ে জেতার একটার জন্য একটা পদক্ষেপ কিন্তু, যে প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলে দাও, কোথাও এরা হীনমন্যতায় ভুগতে দাও, গুরুত্বই দিচ্ছে না, এটা একটা স্ট্র্যাটেজি। অভিষেককে আক্রমণের জন্য তিনি অবশ্য আরও একজন সেনাপতি, বাড়তি সেনাপতি পেয়ে গেছেন। মানে এর আগে সুকান্ত এবং শুভেন্দু তারা তো ছিলেনই, এবার অভিজিৎ গাঙ্গুলিও এসে গেছেন। শুভেন্দু আক্রমণ করতেন, সুকান্ত আক্রমণ করতেন, আর অভিজিৎ গাঙ্গুলি কোথাও গিয়ে তার মনে হচ্ছে তার স্টাইলটা অনেকটা প্রধানমন্ত্রীর মতোই, তিনি খানিকটা উপেক্ষা, খানিকটা খাটো করার স্টাইল নিয়েছেন। তৃণমূল সেনাপতিকে তালপাতা শেরপাই বলে মানে ঘুরিয়ে কোথাও গিয়ে ব্যঙ্গ করেছেন। আর অভিজিৎকে যে বড় দায়িত্বই দেওয়া হবে সেটা বোঝা গেল তাকে ওই শিলিগুড়িতে উড়িয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েও। তাপস রায়ও তো যোগ দিয়েছেন, আরও কেউ কেউ হয়তো যোগ টোক দেবেন, কিন্তু কাউকেই নিয়ে যাওয়া হয়নি। নিয়ে যাওয়া হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবং মঞ্চে রাজু বিস্তা, জন বার্লা, অনন্ত মহারাজ যারা একটু বিক্ষুব্ধ, তাদের কাছাকাছি নিয়ে এসে একটু হয়তো অন্যরকমভাবে গুরুত্ব দিয়ে ঠান্ডা করা যেত, কিন্তু তার থেকেও বেশি নরেন্দ্র মোদীর কাছে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী আলাপ করিয়ে দিলেন, আর বোঝা গেল তমলুকে দেওয়াল লেখাটা একেবারে ভিত্তিহীন নয়। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তমলুক আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা লেখা থাকতেই পারে, আর যদি না থাকে এরকম দেখার পর তাহলে বলতে হবে যে অঘটন তো সবসময়ই ঘটে, রাজনীতি বলে কথা। কিন্তু প্রধানমন্ত্রী করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই হাত নিজের কপালে ছুঁয়েছেন, আর পরে বলেছেন প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়েছেন তিনি। এবার প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য তিনি যে মানে যিনি একদম রাজনীতিতে অভিষেক লগ্নে, আজ তো তার অভিষেক লগ্নই ছিল, তাতেই যিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য হলেন, তার সামনের রাস্তাটা অনেক দূর বলে ধরা যেতেই পারে। সভা তো অত্যন্ত ভালো হয়েছে, আপনি দেখলেন তো কি পরিমাণ সমর্থন, মানুষ উদ্বেল হয়ে উঠেছে মোদিজির বক্তব্য শোনার পর। আমি নিজে অত্যন্ত উজ্জীবিত, মোদিজিকে আমি এই প্রথম চাক্ষুষ করলাম, আমার অসম্ভব ভালো লেগেছে। এবার কি তমলুকে আপনাকে দেখা যাবে প্রচারে? আমি জানি না, সেটা বিজেপির উচ্চতর নেতৃত্ব ঠিক করবে, আমি এখনো জানি না। মোদিজির সঙ্গে কোনো কথা হলো? খুব সামান্য, আমি ওনার আশীর্বাদ চাইলাম, কাজকর্ম বললেন হ্যাঁ আশীর্বাদ ওয়েলকাম, আশীর্বাদ করলেন, স্বাগত বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আপ্লুত হওয়ারই কথা। নরেন্দ্র মোদী শিলিগুড়িতে মঞ্চে তার সাথে হাত মিলিয়েছেন, তার হাত কপালে ছুঁয়েছেন, অর্থাৎ পরিচয় পর্ব শেষ, ইন্ডাকশন প্রসেস শুরুতে, অভিষেক পর্ব কমপ্লিট। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতার অভ্যেসটা এবার জাস্ট সড়গড় হওয়াটা বাকি। তিনি অবশ্য গত কয়েকদিন ধরে নেট প্র্যাকটিস করছিলেন, সেটাই তার বিভিন্ন যে সাক্ষাৎকারগুলো, আমার সাথেও কথা বলেছেন, তখনও বুঝতে পারছিলাম খানিকটা কাজকর্ম শুরু করে ফেলেছেন আর কি। সেটা সহজাত একদম মানে প্রথম থেকেই তার মধ্যে রয়েছে কি না তা জানি না, কিন্তু একদম আনকোড়া কোনো অবস্থাতেই তাকে মনে হচ্ছিল না। আর যার কপালে নরেন্দ্র মোদীর ছোঁয়া, তার টিকিট পাওয়ার সম্ভাবনা কি কম নাকি? ফলে কোথাও গিয়ে তাকে ওই বক্তব্য রাখার জন্য খুব দ্রুত ওই পোশাকটা গায়ে পরে নিতে হবে আর কি। প্রার্থী বা রাজনীতিক নেতা, অবশ্য বিচারপতির অদৃশ্য পোশাক সম্ভবত এখনও গা থেকে অভিজিৎবাবু নামাতে পারেননি, তাই আমার সঙ্গে ইন্টারভিউতে বলতে চাননি যে তমলুকে বিজেপি থেকে প্রার্থী করছে কিনা। তবে বলেছেন বিজেপির আগে সিপিআইএম নাকি তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। এটা একটা অদ্ভুত নতুন কথা। কালকে রাত্রে যখন কথাবার্তা বলছিলাম, বলতে যখন তিনি বললেন, তখনই মনে হলো যে এই যে অল্প কয়েকদিনের প্রস্তুতি, তার বাইরেও রাজনীতির সাথে তার যোগাযোগের জায়গাটা বা মনের মধ্যে আকাঙ্ক্ষাটা আরও বেশ কয়েকদিন আগের থেকেই তৈরি হয়েছিল, এবং ভাবনা চিন্তা সেটা কিন্তু তার মানে বেশ কিছুদিন আগের থেকেই শুরু হয়েছে। এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার প্রস্তাব পেয়েছিলেন বলে তিনি যেটা দাবি করেছেন বামেদের কাছ থেকে, সিপিআইএমের কাছ থেকে, সেটা কিন্তু একটা নতুন চিন্তাভাবনার জায়গা খুলে দিয়েছে। 4-5 দিন তিনি সময় নিয়েছিলেন ভাবতে, আর ভাবনা চিন্তার পর তার মন নাকি সায় দেয়নি। যে কথা না বললেই নয়, তা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতাদের তৈরি ন্যারেটিভটাকে
নষ্ট করবেন বলেই সিপিআইএমের এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছিলেন। দেখুন, তৃণমূল তো বারবার বলেছে যে সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্যের পছন্দসই পর্যবেক্ষণ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সাথে তার একটা যোগাযোগ আছে। এবার বিচারপতির চেয়ারে বসলেও ভেতরে ভেতরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বামপন্থী, সেটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেছেন। তাহলে কি সচেতনভাবেই বামেদের ছায়া মারাননি প্রাক্তন বিচারপতি? সবাইকে চমকে দেওয়ার জন্য এই বিজেপিতে নাম লিখিয়েছেন। দেখুন, সিপিআইএমের পক্ষ থেকেও কিন্তু আমার কাছে প্রস্তাব ছিল যাদবপুর কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়ানোর। আমি 2-4 দিন সময় নিয়েছিলাম, নিয়ে বলে দিয়েছি না, আমি পারছি না। তাতে ওনারা হয়তো দুঃখ পেয়েছেন, অনেকেই হয়তো যা চেয়েছিলেন আমি আসি। মানে এটা কি শুধু ওই ধর্মে বিশ্বাস করেন বলে যাদবপুরে দাঁড়ালেন না? না, আমি দেখলাম যে এই রাজনৈতিক দলটা, এই সিপিআইএম, এমন একটা ওদের ভেতরের পার্টি শৃঙ্খলা বলে একটা জিনিস যেটা চালায়, সেটা এত একটা জটিল ব্যাপার, এবং এই পার্টি শৃঙ্খলার ফাঁদে পড়ে কত লোকের যে 12টা বেজেছে, কত ভালো মানুষের পার্টির শৃঙ্খলা অমুক তমুক পার্টির ওপর থেকে চাপিয়ে দেওয়া, এটাই করতে হবে, অন্যটা করা যাবে না। ঠিক আছে, এইটার কোনো ক্রিয়েটিভ লোক এটা করতে পারেন না, এটা মানতে পারেন না। তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কোনো জায়গা ছিল না। হয়তো কেউ ব্যক্তিগতভাবে বোধহয় থাকতে পারেন, যখন উনি বলছেন উনি তো অসত্য কথা বলছেন না, কিন্তু আমার কোনো ধারণা নেই যে পার্টি থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়েছে। ওর মধ্যে একটা যা দেখা যাচ্ছে, একটা ব্যক্তিগত ঝোঁক আছে, একটা ব্যক্তি প্রবণতা আছে। কমিউনিস্ট পার্টিতে ব্যক্তির গুরুত্ব অবশ্যই আছে, ব্যক্তির একটা ভূমিকাও আছে, কিন্তু সর্বশেষে হচ্ছে সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত হয়, যাকে আমরা বলি যৌথ সিদ্ধান্ত, সেই যৌথ সিদ্ধান্তকে মেনে নিতে হয়। উনি হয়তো ভেবেছেন যে যৌথ সিদ্ধান্ত ওর পছন্দ না হলে উনি মানতে পারবেন না। উনি তো ওর দিক থেকে ঠিক কথাই বলেছেন, এবং বরং একটা সত্য সামনে এলো যে কমিউনিস্ট পার্টি অনেক শৃঙ্খলাবদ্ধ পার্টি। যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছিলেন, মাত্র 4-5 দিন ভেবেই নাকি তিনি এই কোথাও গিয়ে রাজনীতি প্রসঙ্গে একটা সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেও তার এই যে স্পষ্ট এবং সুনির্দিষ্ট একটা চিন্তাভাবনা এবং গভীরে যাওয়া চিন্তাভাবনা এবং যে বক্তব্যগুলো রাখছেন, তার মধ্যে একটা রাজনৈতিক ভাবনা চিন্তার জায়গাটা খুব স্পষ্ট, ম্যাচিউরিটির জায়গাটা। এমনিতে একজন বিচারক তিনি ম্যাচিওর্ড হবেন এটা বলার খুব একটা আলাদা করে অপেক্ষা রাখে না, কিন্তু ঘটনা হচ্ছে রাজনৈতিক বক্তব্য এবং ওই বিচারের চেয়ারে বসে তার বক্তব্য পর্যবেক্ষণ, এই দুটোর মধ্যে তো ফারাক থাকে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে যেভাবে একজন দুধে রাজনীতিকের মতো অবস্থান দেখা যাচ্ছে, তাতে কিন্তু ধরতে হবে যে বলি না, কারুর মধ্যে কিছু কিছু জিনিস থাকে জন্মগত, কেউ কেউ ঠেকে শেখে আর কেউ কেউ জন্মগতভাবে কিছু কিছু ক্ষমতা নিয়ে জন্মায়। তা মাত্র 4-5 দিন উনি এই সমস্ত ভাবনা চিন্তা যখন করেছেন, তারপরেও এরকম ম্যাচিওর্ড এবং সুনির্দিষ্ট অবস্থান নিতে পারছেন, তখন ধরতেই হবে তার মধ্যে ওই জন্মগত বিষয়টা নিশ্চয়ই আছে, দক্ষতাটা। এবার তার ফলে নিশ্চয়ই এটাও ধরে নিতে পারি যে কোন ইস্যুতে এখন যে তার দল বিজেপি, তার অবস্থান কি, সেটাও তিনি খুব দ্রুত ধরে নিতে পারবেন। দেখুন, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেখানে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কোনো পরিকল্পনা তাদের নেই, রাজ্যের নির্বাচিত সরকারকে তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই সরাতে চান, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আমাদের স্টুডিওতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি রয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। এবার এটা শুনলে কেউ ভাবতে পারেন যে কোথাও গিয়ে তাহলে মিসম্যাচ হচ্ছে, এখনও ঠিক সড়গড় হননি। তাদের মনে করিয়ে দিতে চাই, এই বক্তব্যটা কিন্তু এই রাজ্যের বঙ্গ বিজেপির নেতারা প্রতিনিয়ত তুলে থাকেন। এবার তারা যে ভাষায় কথা বলছেন, ঠিক সেই ভাষাতেই কিন্তু কথা বললেন কোথাও গিয়ে অভিজিৎবাবু। ফলে দ্রুত শিখে যাবেন নয়, কোথাও গিয়ে তিনি অলরেডি এই বঙ্গ বিজেপির স্টাইলটা রপ্ত করে নিয়েছেন। আপনাদের বিজেপির অনেকেই বলেন, মানে বহুবার দাবিও তুলেছেন যে জরুরি অবস্থা হোক, এই সরকারকে খারিজ করা হোক, রাষ্ট্রপতি শাসন জারি হোক। আপনি বিশ্বাস করেন সেই পরিস্থিতি এখনো রয়েছে? আমি বিশ্বাস করি এখানে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ভেঙে পড়েছে, সম্পূর্ণ ভেঙে পড়েছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো যে দলে যোগ দিয়েছেন, তো তারাই তো 356 করতে পারে, সেই দলেই তো আছেন। যদি ক্ষমতা থাকে
যদি দম থাকে করে দেখান না। যে কথাগুলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন আর যে কথাগুলো আপনাদের শুনেছি তার বাদ দিয়েও আরও অনেক কথা তিনি যেগুলো বলছিলেন সেদিন আমার সাথে সাক্ষাৎকারে, সেগুলোর থেকে মনে হচ্ছিল যে খুব ইন্টারেস্টিং একটা রাজনৈতিক অভিষেক আমরা দেখে ফেললাম এবং আগামী দিনে বেশ কিছু অসম্ভব মানে কি বলবো রোমাঞ্চকর রাজনৈতিক লড়াইয়ের সেনানি তিনি হবেন, এই রকম একটা উদ্যোগ তিনি নিচ্ছেন এবং যিনি আইনের দিক থেকে নিজেকে সবসময় ফুল প্রুফ রাখার চেষ্টা করেন, তার বক্তব্যগুলো যে একটু অন্যরকম হবে এবং সেইগুলো ভবিষ্যৎ সম্পর্কে অন্যরকম ইঙ্গিত দেবে সেটা কিন্তু বুঝতে পারলাম। সেই কথাগুলো সব আপনাদের সোমবার শোনাবো এবং সোমবার শুনলে আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই জাজ করে নিতে পারবেন সত্যি সত্যি একজন রাজনীতিকের অভিষেক হলো নাকি আরেকটা ওই উল্কাপাতের সম্ভাবনা দেখা গেল।